হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি পথ নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। যৌথভাবে পরিচালনার বিষয়টি এখনও দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। শিগগিরই দুই দেশ এই নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে বলে জানান বাঘাই। সেখানে রাজি হওয়া প্রধান বিষয়গুলো তুলে ধরা হবে। বর্তমানে বিবৃতিটির খসড়ার চূড়ান্ত পর্যালোচনা চলছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন। এছাড়া মার্কিন কর্মকর্তারা বলছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৪৮ ঘন্টার মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তিবনিন শহরে চালানো পৃথক এই হামলায় অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর চুক্তি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই হামলা শুরু করা হয়েছে। বিমানে হামলার আগে মানসুরি গ্রামের বেসামরিক অধিবাসীদের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এর আগে আইডিএফ সতর্ক করে জানায় ওই অঞ্চলে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালিত হবে। অন্যদিকে পাল্টা জবাবে দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিস্ফোরণের পর লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন বুধবার সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ এবং অবরোধের জবাবে অবরোধ নীতির অংশ হিসেবে ইয়ানবো উপকূলের বিপরীতে লোহিত সাগরের উত্তরাঞ্চলে ওয়াফা নামে একটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি জানান গত ২২ জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর এই পর্যন্ত ৮টি সৌদি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ২৯টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এছাড়া বিবৃতিতে ইয়াহিয়া সারি আবারও হুঁশিয়ারি দেন যে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং সৌদি আরবগামী সব সামুদ্রিক রুট বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এসব অভিযান আরও জোরদার করা হবে। ইয়েমেনের রাজধানী সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে সৌদি আরব শহরটিতে বিমান হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি আরব বা ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদপ্রচার মাধ্যম IRIB নিউজ এজেন্সি জানিয়েছে বুধবার ভোরে রাজধানী সানা জুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েমেন নেট দাবি করেছে সৌদি যুদ্ধ বিমান সানার আকাশে উঠতে দেখা যাওয়ার একই সময়ে শহর জুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে। এদিকে কয়েকটি আরব সংবাদ মাধ্যম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দর ও শিল্পাঞ্চলেও বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরাক নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে জেবেল আলী শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ভারতের রাজনীতিতে বড় আলোড়ন তুলেছিল। সেই আন্দোলন ঘিরে এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। পাঞ্জাব পুলিশের অভিযোগ, আন্দোলনের ভিড়ে বড় ধরনের নাশকতা বা হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী। দর্শক আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিল দিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি CJPর নেতৃত্বে হওয়া এই ছাত্র আন্দোলনে অংশ নেয় হাজারো মানুষ। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ঘোষণা আসে। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় CJP।
এই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলো পাঞ্জাব পুলিশ। তাদের দাবি, যন্তর মন্তরের ওই সমাবেশ লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতপুষ্ট একটি জঙ্গি গোষ্ঠী। পুলিশ বলছে, আইএসআই সমর্থিত দুটি জঙ্গি নেটওয়ার্কের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক। অভিযুক্তদের কাছ থেকে ৩টি পিস্তল, ৪টি পেট্রোল বোমা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তদন্তে গ্রেপ্তার সুখমন সিং পাকিস্তান ভিত্তিক এক আইএসআই হ্যান্ডেলারের নির্দেশে কাজ করছিল বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, যন্তর মন্তরের আন্দোলনের সময় ভিড়ের মধ্যে হামলা চালানোর উদ্দেশ্যে সে সহযোগীদের নিয়ে দিল্লিতেও গিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে অস্ত্র ও বিস্ফোরক পৌঁছে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জাব পুলিশ আরও দাবি করেছে, একই নেটওয়ার্কের সদস্যরা পাঞ্জাবের পুলিশ স্থাপনা ও সদস্যদের উপর নজরদারি চালাচ্ছিল। এমনকি রেল লাইনের পাশে গোপনে সিসি ক্যামেরা বসিয়ে ট্রেন চলাচল ও গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও বিদেশে থাকা হ্যান্ডেলারদের কাছে পাঠানো হচ্ছিল বলেও তাদের তদন্তে উঠে এসেছে। তবে যন্তর মন্তরের আন্দোলনের সঙ্গে এই হামলার পরিকল্পনার অভিযোগের কোনো তদন্ত প্রতিবেদন এখনও সামনে আসেনি। বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পুলিশ। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বিবৃতিও এখনও পাওয়া যায়নি। অরিসুল ইসলাম, ৭১। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভুলবশত মুছে ফেলা এবং শিশু যৌন নির্যাতনমূলক কন্টেন্ট রোধে ব্যর্থতার ঘটনায় ভারতের পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সেই সঙ্গে ডিপফেক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটির বিষয়টি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় এর আগে জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল ভারতের পার্লামেন্টারি কমিটি। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধানকে ৩ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তার প্রথম বক্তব্য। তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরেই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়। মেটার ব্যাখ্যায় জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। তবে মেটার এই দুঃখ প্রকাশ ও ব্যাখ্যাকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। চরম আবহাওয়া বিপর্যয়ের মুখে বিশ্বের নানা দেশ। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই দাবানলের ঝুঁকি আরও বেড়েছে গ্রিসে। রাজধানী এথেন্স সহ ৩টি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সম্ভাব্য নতুন আগুন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক সপ্তাহ ধরে চলা দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে ভারী বৃষ্টিতে বন্যার কবলে চিলি। প্লাবিত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। আরাফাত ইসলামের রিপোর্ট। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে গ্রিসের অ্যাটিকা, ভিওতিয়া ও ইভিয়া অঞ্চলে সর্বোচ্চ ক্যাটাগরি 4 দাবানল সতর্কতা জারি করেছে দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। এর আওতায় রয়েছে রাজধানী এথেন্সও। রেড অ্যালার্ট জারির পর দেশটির ফায়ার সার্ভিস, পুলিশ ও সশস্ত্র বাহিনী স্থল ও আকাশপথে টহল জোরদার করেছে। বনাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকায় যানবাহন ও দর্শনার্থীদের চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের দাবানলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ইউরোতে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের প্রথম ২ মাসেই ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস ও রোমানিয়ায় প্রায় ৪.৫ লাখ হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। শুধু ফ্রান্সেই মোট ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের ওরেগন, ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলের ধোঁয়া এবার রকি পর্বতমালা অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে দেশটিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সিয়াটলে তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। শক্তিশালী বাতাসের কারণে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। ওয়াশিংটনের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে চিলির দক্ষিণাঞ্চলে টানা কয়েক দফা ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নতুন করে সতর্কতা জারি করে নদী ও খালের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দীর্ঘস্থায়ী খরার প্রভাব পড়েছে অ্যারিজোনার কিয়ার্নি শহরে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় বাসিন্দাদের পানি কম ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এমনকি গোসল কমানো ও কাপড় ধোয়া সীমিত রাখার আহ্বানও জানাচ্ছে স্থানীয় প্রশাসন। দ্রুত সমাধান না হলে আগামীতে এই সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অরিসুল ইসলামের রিপোর্ট। চারদিকে শুকনো মাটি, বিবর্ণ ঘাস আর পানিশূন্য প্রাকৃতিক পরিবেশ। এ অবস্থা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রায় ২,০০০ মানুষের ছোট্ট শহর কিয়ার্নির। দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটের মুখে মার্কিন এই শহরটি। সংকট আরও জটিল হয়েছে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলো পুরনো হয়ে যাওয়ায়। শহরের অনেক পানির মিটার ও পাইপলাইনে নিয়মিত ত্রুটি দেখা দিচ্ছে। একই সঙ্গে নিচে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তরের কারণে কূপ থেকে পানির সঙ্গে বাতাসও উঠে আসছে, ফলে কমিয়ে দিতে হয়েছে পানি উত্তোলনের গতি। খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গেছে, ফলে পানি তোলার সময় বেশি পরিমাণ বাতাস ঢুকে পড়ছে। এই অবস্থায় শহর জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ মাত্রার বিধিনিষেধ। পানীয়, স্যানিটেশন এবং একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে পানি ব্যবহার নিরুৎসাহিত করছে স্থানীয় কর্তৃপক্ষ। আমরা নাগরিকদের গোসল কমাতে বলেছি, সম্ভব হলে ১ বা ২ দিন বিরতি দিতে বলেছি। কাপড় ধোয়া সীমিত রাখতে এবং একই পোশাক ২ বা ৩ বার ব্যবহার করতে অনুরোধ করেছে। এদিকে স্থানীয় একটু স্কুলে পানি সাশ্রয়ে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। বৃষ্টির পানি সংরক্ষণ, মাটির আর্দ্রতা ধরে রাখার কৌশল এবং কম পানি লাগে এমন পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পানি ব্যবহার বন্ধের নির্দেশনার পর আমাদের নতুনভাবে ভাবতে হয়েছে, তাই আমরা অ্যাকোয়াপনিক্স প্রকল্প শুরু করেছি, যেখানে প্রচলিত কৃষির তুলনায় অনেক কম পানি লাগে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, পানি সাশ্রয়ের উদ্যোগে ইতিবাচক ফল মিলেও সংকট এখনো কাটেনি। এ অবস্থার দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা না গেলে সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অরিসুল ইসলাম, ৭১। চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেস এক্সের একটি রকেটের অংশ। এতে পৃথিবীর কোনো ক্ষতির আশঙ্কা নেই, তবে এই ঘটনাকে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ এর মাধ্যমে চাঁদের মাটি ও ভবিষ্যতের চন্দ্র অভিযান নিয়ে নতুন তথ্য জানা যাবে। একই সঙ্গে সামনে এসেছে মহাকাশে বাড়তে থাকা স্পেস ডেব্রি বা মহাকাশ বর্জ্যের সমস্যাও। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। চাঁদের বুকে ইতিহাসের আরেকটি বিরল সংঘর্ষ। চাঁদে আছড়ে পড়েছে স্পেস এক্সের একটি রকেটের অংশ। শুনতে অস্বাভাবিক লাগলেও বিজ্ঞানীরা বলছেন এতে আতঙ্কের কিছু নেই, বরং এই ঘটনাকে তারা নতুন এক গবেষণার সুযোগ হিসেবে দেখছেন। ২০২৫ সালের জানুয়ারিতে চাঁদের উদ্দেশ্যে ২টি ল্যান্ডার নিয়ে উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট। কাজ শেষ হওয়ার পর রকেটের দ্বিতীয় ধাপটি মহাকাশেই থেকে যায়। পরে সূর্যের প্রভাব ও মহাকর্ষণের কারণে সেটি ধীরে ধীরে চাঁদের দিকে চলে যায়। প্রায় ৪ টন ওজনের রকেটের এই অংশটি ঘন্টায় প্রায় ৮৭০০ কিলোমিটার গতিতে চাঁদে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে চাঁদের মাটিতে প্রায় ২০ থেকে ৩০ মিটার চওড়া একটি গর্ত তৈরি হতে পারে। এই সংঘর্ষ পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়নি, তবে বিভিন্ন টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা ধুলো ও ধ্বংসাবশেষ পর্যবেক্ষণের চেষ্টা করছেন। পরে নাসার মহাকাশযানও সংঘর্ষস্থলের ছবি তুলবে। বিজ্ঞানীরা বলছেন, সাধারণত উল্কাপিণ্ড চাঁদে আঘাত হানে, কিন্তু মানুষের তৈরি কোনো বস্তু চাঁদে পড়ার ঘটনা খুবই বিরল। তাই এই সংঘর্ষ থেকে চাঁদের মাটির বৈশিষ্ট্য এবং আঘাতের পর ধুলো কিভাবে ছড়িয়ে পড়ে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
একই সঙ্গে এই ঘটনা মহাকাশ বর্জ্যের বাড়তে থাকা সমস্যার কথাও মনে করিয়ে দেয়। লো আর্থ অরবিট অর্থাৎ পৃথিবীর কাছের কক্ষপথ, যেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘুরে, সেখানে মিশনের জন্য স্পেসএক্স এবং অন্যান্য প্রতিষ্ঠান সাধারণত রকেটের উপরের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ফেলে। কিন্তু চাঁদে যদি কোনো কিছু আছড়ে পড়ে তবে তার ধ্বংসাবশেষ অপসারণ করার কোনো উপায় নেই। ফলে ভবিষ্যতে মানুষ যখন নিয়মিত চাঁদে যাবে তখন এমন নিয়ন্ত্রণহীন রকেটের অংশ বা মহাকাশ বর্জ্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। আর এই কারণেই ভবিষ্যতে চাঁদে পাঠানো রকেটের অবশিষ্ট অংশ কিভাবে নিরাপদে সরিয়ে ফেলা যায় তা নিয়ে এখন থেকেই কাজ করছে নাসা ও স্পেসএক্স। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আলোচনা সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়াও শহীদদের আত্মার শান্তি কামনা করে আহতদের দ্রুত সুস্থতায় দোয়া করা হয়। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর এম নজরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী। স্মরণ সভায় সেখানে থাকা বাংলাদেশের প্রবাসীরা অংশ নেন। এ সময় গণঅভ্যুত্থানের শহীদ ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।